নমস্কার, বিটিভি রিপোর্ট থেকে বলছি। দর্শক, আজকে আজকে আমার যে থাম্বনেলের বিষয়বস্তু, যে হেডলাইন্স, সেখানে আমি দুটো মহামনীষী, এই ভারতের, এই বাংলা দুটো মনীষী, মহামনীষী বললে চরম ভুল হবে, পরম মহামানব, মহামনীষী বলা যায়, একজন স্বামী বিবেকানন্দ এবং আরেকজন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আপনারা অবাকে ভাবছেন এইসব মিড ডে মিলের এই ডিম মাছের ভেতরে আবার রবীন্দ্রনাথ স্বামী বিবেকানন্দ কেন ঢুকে পড়ল? হ্যাঁ দর্শক, ঢুকে পড়ার একটু কারণ আছে। আমি প্রথমে বীর সাধক বিবেকানন্দের কথাতেই আসছি। এই মহামনীষী যেহেতু ডিম মাছ ভাত বাঙালির এই খাদ্যাভাস নিয়ে যখন একটা বিতর্কের কালো ছায়া বাংলার আকাশে উঠছে, ধুমায়িত হচ্ছে, সেখানে এই বাংলার এই মহামনীষী এই বিবেকানন্দের প্রসঙ্গের অবতারণা খুব দরকার ছিল এই মুহূর্তে। বিবেকানন্দ তার অমর বাণীতে লিখে গেছেন, উত্তেষ্ঠত জাগ্রত প্রাপ্য বরানে নিবোধত, একটা সংস্কৃত শ্লোক মাত্র, অর্থাৎ জাগো, ওঠো, এগিয়ে চলো, যতক্ষণ না তুমি লক্ষ্যে পৌঁছতে পারো। সুতরাং এই এগিয়ে চলাটা মানুষের সাংসারিক জীবনে, মানুষের ধর্মীয় জীবনে, মানুষের আধ্যাত্মিক জীবনে, মানুষের অর্থনৈতিক জীবনে, মানুষের ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে এই এগিয়ে চলাটা কিন্তু খুব দরকার, এবং দরকার বলেই মানুষ কিন্তু ছুটছে, সমানে ছুটছে, শুধুই ছুটে যাচ্ছে একটা লক্ষ্যে পৌঁছানোর জন্য। লক্ষ্যটা অনেক দূরের মনে হলেও প্রথমে কিন্তু সেটাকে জয় করার যোগ্য, জয়যোগ্য ভেবেই কিন্তু সবাই ছোটে। এই হতভাগ্য কি বলবো, হতভাগ্য শুধু আমি মিড ডে মিল কর্মীদের জন্য বলছি না, হতভাগ্য শুধু রাস্তার পাশে যে হকারগুলো হকারি করছে তাদের জন্য বলছি না, যারা রেল স্টেশনে বসে যাত্রীদের বিশেষ অসুবিধা করেও হকারি করছে তাদের কথাও শেষ কথা নয়। যারা রেল লাইনের পাশে, যারা ওই ছেঁড়া ন্যাকড়া চট ফট ঝুলিয়ে যারা পশু পশু পাখির মতো যারা রাত্রি যাপন করছে, দিন যাপন করছে, জীবন যাপন করছে আস্তানা হিসাবে, আমি তাদের কথা বলছি। এই মিড ডে মিল রাঁধুনিরা অনেক অনেক বছর আগে, সম্ভবত 2003 হবে, সেই সময় তারা রান্নার কাজে স্কুলগুলোতে যোগ দিয়েছিল বামফ্রন্ট আমলে। তখন তাদের বেতন ছিল মাত্র 157 টাকা। দুজন রাঁধুনের বেতন আসতো হেডমাস্টারের স্কুল অ্যাকাউন্টে। সেই টাকাটা না, 157 টাকা বলাও ভুল, কারণ যে পরিমাণ বেতন স্কুল অ্যাকাউন্টে ঢুকতো সেই টাকাটা আবার কোনো কোনো স্কুলে গোষ্ঠীর, মানে সেলফ হেল্প গোষ্ঠী আর কি, 10 জন সদস্যের মধ্যে হেডমাস্টার মশাই ভিক্ষার দানের মতন 10 টাকা, 5 টাকা, 20 টাকা করে দান করতেন। সেই টাকাটা পেয়ে সেই সব সময় রাঁধুনিরা অত্যন্ত খুশি মনে তারা কিন্তু ওই যে তথাকথিত পরম শ্রদ্ধ স্বামী বিবেকানন্দের নির্দেশ মতো কিন্তু তারা কেবলই উঠেছিল জেগে, যাত্রা শুরু করেছিল এগিয়ে যেতে, যাতে লক্ষ্যে পৌঁছানো যায়। আজও তাদের এগিয়ে চলা, তাদের কর্ম পদ্ধতি এগিয়ে চলছে, তারও জীবনের পথে তারও লক্ষ্যে পৌঁছানোর জন্য এগিয়ে চলছে, এগিয়েই চলছে। কেন এগিয়ে চলছে? এই কারণে তারা আজও লক্ষ্যে পৌঁছতে পারেনি। সুতরাং যদি লক্ষ্যে পৌঁছতে না পারে, তাহলে যতক্ষণ না পারবে ততক্ষণ তারা এগিয়ে যাবে। সুতরাং তারা আজকে এগিয়ে গেছে কলকাতার রাজপথে রাঁধুনিদের দাপাদাপি কেন? আগে তাদের করুণ আরতিটাকে শুনুন তো, তারপর এগিয়ে যাওয়ার প্রশ্ন বা পিছিয়ে আসার প্রশ্ন। কিন্তু এগিয়ে চলার লক্ষ্যে মাঝখানে যদি
তাদেরকে কাজ থেকে ছাঁটাই করে দেওয়া হয়, তাদের যদি কর্মচ্যুত করে দেওয়া হয়, তাদের লক্ষ্যে পৌঁছানোর হার্ডল সামনে যদি চরম বড় বাধা সৃষ্টি করা হয়, যদি তাদেরকে হোঁচট খেয়ে পড়তে বাধ্য করা হয়, তাহলে আর এগিয়ে যাওয়ার মানেটা কি? এই সরকারই তো বলেছিল। কখন বলেছিল? যখন বিগত প্রাক্তন মুখ্যমন্ত্রী ভরা সবাই প্রচার করেছিল বিজেপি আসলে মাছ ভাত খাওয়া বন্ধ করে দেবে, সুতরাং বিজেপিকে কেউ ভোট দিও না বলেছিলেন। তখন এই বিজেপি নেতৃত্বই কিন্তু নিজেদেরকে বাঙালি হিসেবে প্রতিষ্ঠিত করতে মাছ ভাতের গল্পকে আরো দৃঢ় করে প্রচার করার চেষ্টা করেছিল। তারা বিশেষ একটা দিনে টার্গেট করে মাছ নিয়ে প্রচারে নেমেছিল। তারা নিজেদের কর্মী সম্মেলনে মাছ ভাত, ডিম ভাত যথেচ্ছ খাওয়ার সিন বা দৃশ্যগুলোকে হাইলাইটস করেছিল মানুষের মনে, এই বাঙালির মনে বসানোর জন্য যে বিজেপি মাছ ভাতে অবিশ্বাসী নয়, মাছ ভাত অবশ্যই তারাও খায়। অতএব এই বাঙালি তাদের চিরকালীন তাদের নেশা, তাদের ভোজনের রসময়তা পূরণ করার ক্ষেত্রে এই বিজেপি সরকার আসলে কোনো বাধা সৃষ্টি করবেন না। কিন্তু বাদ সাজলো ইসকন। এই ইসকন কলকাতার স্কুলগুলোর মিড ডে মিলের দায়িত্ব পাইলট প্রজেক্ট হিসাবে, মুখ্যমন্ত্রী কথার মতো পাইলট প্রজেক্ট হিসাবে যে নিচ্ছে দায়িত্বভার, সেখানে দুটো জিনিস চরম প্রকট হয়ে উঠছে। এক, সেই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই চরম সতর্কীকরণ, মাছ খাওয়া বন্ধ করে দেবে, ডিম খাওয়া বন্ধ করে দেবে, অনেকটা বন্ধ হয়ে গেল নাকি, তার ভবিষ্যৎবাণী ফলে গেল নাকি। সুতরাং ইসকন যদি দায়িত্ব নেয় তাহলে অবশ্যই স্কুল থেকে ডিম উধাও হবে, মাংস উধাও হবে। তাহলে তাহলে এই রাঁধুনিদের এই সঙ্গে চাকরিটাও যাবে। সুতরাং যে উগ্র সনাতনবাদ, যে সনাতনের হিন্দু ধর্মে বিশ্বাসী, যে কি বলবো, যে হিন্দু জনসমাজ, সবাই নয়, হিন্দু জনসমাজ যে সনাতনী ধর্ম বিশ্বাসে তারা নিজেদেরকে কেন্দ্রীভূত রাখতে চাইছে, তাদের যে চিন্তা ভাবনা, তাদের যে কার্যপদ্ধতি, তাদের যে ভবিষ্যৎ পরিকল্পনা, সেটা কি স্বামী বিবেকানন্দের সেই অমর বাণী, উত্তেষ্টিত জাগ্রত প্রাপ্য বরান নিবেদিতের বিরোধিত নয় কি? স্বামী বিবেকানন্দ, ইতিহাস বলে স্বামী বিবেকানন্দ মাংস খেতে পছন্দ করতেন। ইতিহাস বলে, বিভিন্ন তত্ত্ব নাড়লে ঘাঁটলে, বিভিন্ন গল্প, উপন্যাস, প্রবন্ধ, সাহিত্যিক তথ্য এবং তত্ত্ব নাড়াচাড়া করলে এরকম ঘটনা সামনে আসে। তাহলে সেই উগ্র ঠিক নয়, সেই ধর্ম বিশ্বাস, যে সনাতনী আদর্শবাদ যেটাকে বলা যায়, সেই আদর্শবাদের উপর ভিত্তি করে যদি চলতেই হয়, যদি ভারত মাতাকে বিশ্বের দরবারে এক নিরবচ্ছিন্ন একটা কি বলবো দৃষ্টিনন্দন এবং উদাহরণযোগ্য করে যদি তুলতে হয় বিশ্বের বুকে, তাহলে তো দ্বিতীয় মনীষী আরেকজন, যার কথা আমি প্রথমেই শুরু করেছিলাম, তাকে আনতে হয়। তিনি আর কেউ নন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তার আদর্শবাদ কি ছিল? তার আদর্শবাদ ছিল ধর্ম একটা বৃহৎ, কি বলবো, একটা বৃহৎ পরিসরের বৃহৎ লক্ষ্যবস্তু, তাকে সফল করতে গেলে, তাকে সাফল্য মণ্ডিত করতে গেলে মানসিকতায়, মানবিকতায়,
ধ্যানে ধারণায় কোনো রকম সংকীর্ণতা রাখা যাবে না। যদি সংকীর্ণতা থাকে তাহলে ফল বিগ জিরো, জিরো হয়ে দাঁড়াবে। তিনি সেটা মুখে বললেননি কাউকে, তিনি আমাকে বলেননি, তিনি আপনাকে বলেননি। যারা জীবনের লক্ষ্যে বিবেকানন্দের কথা মতো এগিয়ে চলেছে, ছুটে চলেছে লক্ষ্যে পৌঁছানোর জন্য, তাদেরকে বলেনি। যারা তাদের ছোটার পথে, দৌড়ের পথে অন্তরায় হচ্ছে, তাদেরও বলেনি। তবে বলেছে কাকে? হ্যাঁ, বলেছে, বলেছে সারা ভারতবাসী, সারা বাংলাভাষী, সারা পৃথিবীবাসীকে বলে গেছেন তার গোড়া উপন্যাসে শেষ কয়েকটা লাইনের শেষ উপসংহারে তিনি তার মনের কথাটা ব্যক্ত করেছিলেন। কিভাবে? এইভাবে, গোড়া এক সংকীর্ণ মানবিকতার, মানসিকতার ধর্মীয় উদাহরণের প্রতীক ছিল গোড়া। গোড়া উপন্যাসের গোড়া। তিনি তার ধর্মকে, কর্মকে সবার অগ্রে, সবার আগে উচ্চে প্রতিষ্ঠিত করতে গিয়ে, ধর্মকে সর্বোচ্চ স্থান দিতে গিয়ে তার মানবিকতার স্খলন হয়েছিল। তিনি ভারতবর্ষের বুকে ভারত মাতাকেই খুঁজে পাননি। তিনি যখন বুঝলেন যে ভারত মাতা তার ঘরের সামনে, তার উঠোনে, তার সামনে দাঁড়িয়েছিল, দাঁড়িয়ে আছে, তিনি সারা জীবন জন্মের পর থেকে জন্মকাল তিনি সেই ভারত মাতাকে খুঁজে বেড়েছেন। উগ্র উগ্র ঠিক নয়, তার সংকীর্ণ মানসিকতার দ্বারা, ধর্মীয় সনাতনবাদের দ্বারা, তার নিজস্ব আইডিওলজি দ্বারা খুঁজতে চেষ্টা করেছিলেন ভারতবর্ষের কল্যাণের প্রতিমা ভারত মাতাকে। তার ভুল ভাঙলো কখন? যখন তিনি দেখলেন তিনি তো নিজেই হিন্দু নন, তিনি তো এক অহিন্দু সম্প্রদায়, তার জন্ম এক দাঙ্গার কারণে সেই আরেকজন পালক মাতা পিতার কাছে ঠিক সেই ইতিহাসের কর্ণের মতো তিনি লালিত পালিত হয়েছিলেন। সেটা যখন তার জন্ম রহস্য যখন তিনি জানতে পারলেন, তখন তিনি বুঝতে পারলেন, উপলব্ধি করতে পারলেন যে আমি এতদিন যা করলাম, আমি যে ধর্ম বর্ণ নিয়ে, যে উগ্র সনাতনবাদ নিয়ে, এই নিজস্ব জগৎকে নিয়ে, নিজস্ব ধর্মীয় বৈশিষ্ট্যকে নিয়ে, নিজের ধর্মীয় মতবাদকে নিয়ে, ধর্মীয় আদর্শকে নিয়ে যে আমি এত দূর এগিয়ে গেলাম, আমি লক্ষ্যে পৌঁছাতে শেষ বেলায় আর পারলাম না। তার কারণ আমি যে হিন্দু ধর্মকে নিয়ে আমি যে আজ এত কিছু করলাম, এত আনন্দবাদ, আদর্শবাদ নিয়ে নিজেকে প্রতিষ্ঠা করতে চাইলাম, আমি তো নিজেই হিন্দু নই। তখন তিনি বললেন, মা, ভারত মা আমার কল্যাণের প্রতিমা, যে মাকে আমি সারা জীবন খুঁজে বেড়ালাম, তিনি যে আমার ঘরের সামনে, ঘরের মধ্যে নিজেই দাঁড়িয়ে আছেন, আমি তাকে এতদিন খুঁজে পাইনি, আজ তোমাকে খুঁজে পেলাম মা, আমার কল্যাণের প্রতিমা, আমার ভারতবর্ষ। দর্শক, আমি কি বলতে চাইলাম, আমি কি বোঝাতে চাইলাম? বোঝাতে চাইলাম, সবকিছু দিয়ে বোঝাতে চাইলাম যে অজ্ঞ, মূর্খ, দিন দরিদ্র যাদেরকে, বা যাদের শ্রমের ভিত্তির উপর এই মানব সভ্যতার দণ্ডমান, এই উচ্চবিত্তের উচ্চ আবাস, উচ্চ দুনিয়া, তাদের শ্রমের ভিত্তির উপর দণ্ডমান সেই শ্রমজীবী, সেই অজ্ঞ মূর্খ মানুষকে কিন্তু এগিয়ে যাওয়ার পক্ষে বাধা দেওয়া হয়ে গেল। অর্থাৎ তার অগ্রগতিকে বাধা দেওয়া মানে সভ্যতার অগ্রগতিকেও বাধা দেওয়া। সুতরাং দুয়ে যখন পরিপূরক, সম্পূরক, তাই মানবতার জয়গান
গাটাও দরকার ছিল। হ্যাঁ, একজনের ক্ষতি হলে আর একজনের ভালো হয়, সে তো ঠিকই, কিন্তু সবারই যদি ভালো হতো, যদি হকারগুলো পেটে ভাত কেড়ে না নেওয়া হতো, যদি বস্তিবাসীদের উচ্ছেদ না হতো, যাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হতো, তাদের চোখের কান্নার জলটাকে যদি মুছে দেওয়ার ব্যবস্থা করা হতো, যদি চাকরি কুমার আলোচনায় সেই মিড ডে মিল কর্মচারীদের তাদের যদি চাকরিটা কেড়ে না নেওয়া হতো, তাহলে তো শ্রমজীবী এবং শ্রমজীবীর দ্বারা তৈরি সভ্যতা দুটোরই অগ্রগতি তো বজায় থাকতো। আমার এই ওই দুই মহাপুরুষের পাল্লায় পড়ে আমার আজকের এই আইডিওলজি ঠিক কিনা বল, দর্শক আপনারা বিচার করুন, আপনারা বলুন যা বলার।